আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান সেটা যে আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল এবং বাতিল করে সংবিধান সংশোধন করেছিল, সেই বিষয়টা এখন পাল্টে গেছে। গত বৃহস্পতিবার 20 নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত তারা 14 বছর আগের যে রায়টা ছিল, বিচারপতি ABM খায়রুল হক যে রায় দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে না, সেই রায়টাকে বাতিল করে দিয়েছে। সেই রায়টা কিন্তু সর্বোচ্চ আদালত থেকেই হয়েছিল, আপিল বিভাগ থেকেই হয়েছিল। সেই আপিল বিভাগের রায়টা আবার বর্তমানে যে আপিল বিভাগ আছে সর্বোচ্চ আদালতের, সেই আপিল বিভাগের বিচারকরা আপিলে পূর্ণ বেঞ্চ মানে সর্বসম্মতিক্রমে বাতিল করে দিয়েছে। আগের যে রায়টা, যেটা 2011 সালে হয়েছিল, সেই রায়ে 7 জন আপিল বিভাগের 7 জন বিচারপতির মধ্যে 4 জন বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকার দরকার নেই, থাকবে না, আর 3 জন বলেছিলেন যে এটা থাকার দরকার আছে। সেরকম সংখ্যাগরিষ্ঠ রায়ে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার 7 জন বিচারকের 7 জনই বলেছেন যে ওই যে বাতিল করে দেওয়া হয়েছিল 2011 সালে, সেই বাতিলটা ঠিক হয়নি। আসলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকা দরকার। আমাদের দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া চালু রাখার জন্য তত্ত্বাবধায়ক সরকারটা থাকা দরকার। গত আওয়ামী লীগের এই 2011 সাল থেকে 2024 তারা দেশ ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত, সরকারের পতন হওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময়টা দেশের প্রায় সকল বিরোধী দল আওয়ামী লীগ, তার সঙ্গে যারা জোট এবং জাতীয় পার্টি, এই সমস্ত দল ছাড়া আর সকল রাজনৈতিক দল কিন্তু আন্দোলন করেছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য। এবং আমি নিজেও বহুবার বলেছি যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আছে, এটা তুলনামূলকভাবে সবচেয়ে ভালো নির্বাচন পদ্ধতি। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হলে আমরা একটা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন পাই। এবং সেই হিসাবে আমি এটাও বলি যে আমাদের দেশে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে 1991, 1996, 2001 এবং 2008 সালে। এর মধ্যে কিছু কম বেশি আছে, কিন্তু তারপরেও এই 4টা নির্বাচনটাকে আমি মোটামুটি গ্রহণযোগ্য বলে মনে করি। বাকি নির্বাচনগুলিকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না। 14, 18, 24 যেমন মনে হয় না, অথবা তার আগেও যে 88 অথবা 73 যে নির্বাচনগুলি হয়েছে, সেগুলোকে আমার কাছে গ্রহণযোগ্য নির্বাচন মনে হয় না। আমার ধারণা অনেকেরই তাই ধারণা। এবং আমরা এভাবেই দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আসলে জনরায়টা প্রতিফলিত হয়। সেই যে অতি ভালো যে নির্বাচন পদ্ধতি, সেটাই সর্বোচ্চ আদালতের রায়ে এবার ফিরে এলো। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এটা কিন্তু আমার আগামী নির্বাচনটা আগামী বছরের 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। আমার প্রশ্ন, কেন হবে না? এই প্রশ্নটা আমি করতেই চাই। বলা হচ্ছে তারপরে চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে, সেখান থেকে এটা চালু হবে, আগামী এই নির্বাচনে হবে না। আমি এই জিনিসটাই আমি কিন্তু আসলে বুঝতে পারি না, এবং আমি জানতেই চাই যে এটা কেন হবে না। আদালত অবশ্য বলেছে যে কিছু সাংবিধানিক ধারা উপধারা তারা নির্ধারণ করে বলেছে এই কারণে এটা এবার নয়, তারপরের থেকে হবে। বাট আমার প্রশ্নটা হলো, সংবিধানে যে ধারাগুলো উল্লেখ করে সেগুলো আমি আলোচনা করতে চাই না। আমি চাই না এই কারণে এগুলি জটিল বিষয়, হয়তো দেখে দেখে আমি পড়তে পারি, আপনারাও বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো কি, এই যে বর্তমান সরকারটা আছে, তারা কি সংবিধানের সব ধারা মেনে চলে কি? চলে না। আমি তো নিজে বলি, যদিও সরকার নিজে দাবি করে তারা একটা সাংবিধানিক সরকার, কিন্তু আমি বলি এটা একটা জগা খিচুড়ি মার্কা সরকার। এই সরকার পুরো সংবিধান মেনে চলে না। সিম্পল অনেক উদাহরণ আছে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই সংবিধানে, আমাদের আগের যে সংবিধান আছে, সেই সংবিধানে এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে বলা আছে। এই সরকার সেটা মানে না। এই সংবিধানে বলা হয়েছে বঙ্গবন্ধুর ছবি আপনার অফিসের প্রত্যেকটা মন্ত্রী, তাদের যারা আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তাদের মাথার উপর সেই ছবিটা থাকতে হবে। আছে,
রাখে? রাখে না। তারা তো সেখান থেকে নামিয়েছেই। বিভিন্ন বিভিন্ন দূতাবাসে যে ছবিটা ওরা আছে ওইটাও নামাই দিচ্ছে, ওইটা তো নামাইছে, প্রেসিডেন্টের ছবি পর্যন্ত তারা দূতাবাস থেকে নামাই দিচ্ছে। তো এটা সাংবিধানিক সরকার হয় কীভাবে? আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই, কিন্তু অধ্যাদেশ জারি করা হয়েছে গণভোট হবে। যে অধ্যাদেশ কি ক্যাবিনেট, মানে গণভোটের জন্য এরকম অধ্যাদেশ ক্যাবিনেট বলতে পারে? রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারে? পায় না তো। এই সংবিধান বিরোধী কাজ। কিন্তু আপনারা বলছেন যে সময়ের প্রয়োজনে এটা করতে হয়েছে, চাহিদার জন্য, জনগণের চাহিদা, জনচাহিদার জন্য এই সময় জনগণের এটা চাহিদা, ওই যেটা করতে হয়েছে। ওকে, আমি মেনে নিচ্ছি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মেনে নিচ্ছি। তো যদি আপনার ওক্ষেত্রে জনগণের চাহিদা হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এই নির্বাচন থেকে চালু করাটা সময়ের চাহিদা যে নয়, এটা আপনি কী করে বুঝলেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রচণ্ড আত্মবিশ্বাস থেকে বলছি, আপনি আজকে এই যে সেটা গণভোট করেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার ব্যাপারটা জয়যুক্ত না হয়, তখন আপনি আমার সঙ্গে কথা বলেন। আপনি নিশ্চিত জানেন তাই হবে। এই দেশের মানুষ অন্তর্বর্তী সরকার, বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং ওনাদের উপদেষ্টা মণ্ডলী আছেন যারা, তাদের নাম ধাম কর্মকাণ্ড দেখার পর আমি নিশ্চিত, এরা যদি বলে যে কবে বিদায় হতে হবে, বলে যে কালকে বিদায় হন। এই হলো যে জনপ্রিয়তার অবস্থা। তারা আবার নির্বাচন করবেন। এরই মধ্যে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটেছে যে তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন তিনি নির্বাচন করবেন, এবং উনি এবং ওনার বন্ধুবান্ধব যে সমস্ত এলাকা থেকে নির্বাচন করবেন, সেখানে তারা বাড়তি উনি ওনার মন্ত্রণালয় থেকে অনুদান দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য। আবার উনি নির্বাচন করবেন, উনি এখনও উপদেষ্টা, এবং ওনার উপদেষ্টা থাকার ব্যাপারে কারো কোনো আপত্তি নাই এই সরকারের। তাহলে এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকবে? আমরা তো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি, গত আপনার 15 বছর, 14 বছর, 15 বছর যে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে, বুকে রক্ত দিয়েছে যে দলগুলোর কর্মীরা, সমর্থকরা, সেই দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা উচ্চ আদালত কর্তৃক স্বীকৃত হওয়ার পরও তত্ত্বাবধায়ক সরকার চায় না। তারা এই দাবিটা তোলে না। কেন তোলে না? তোলে না এই কারণে তারা ডক্টর ইউনূসের সরকারকে চটাতে চায় না। তারা মনে করে যদি ইউনূস সরকার চটে যেয়ে আবার নির্বাচন না দেয়, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে কার লাভ? পলিটিক্যাল পার্টিগুলোর লাভ না কার লাভ? আমি জানি না কার লাভ। আমি এটুকু জানি যে জনগণের লাভ। জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায়। তো জনগণ যেটা চায় তার জন্য জনগণকে আরো 5 বছর অপেক্ষা করতে বলছেন কেন আপনারা? আপনারা কিসের রাজনৈতিক দল রে ভাই? আমি বিএনপি অথবা আমি জামায়াতে ইসলামী অথবা এনসিপি অথবা গণ অধিকার পরিষদ, আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করছি, আপনারা কিসের রাজনৈতিক দল? আপনারা কার জন্য রাজনীতি করেন? ভাব দেখে মনে হচ্ছে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুশি করার জন্য রাজনীতি করেন। ভাব দেখে মনে হচ্ছে আপনারা ডক্টর ইউনূসকে খুশি করার জন্য রাজনীতি করেন। আপনাদের রাজনীতি জনগণ কোথায়? আপনি জিজ্ঞাসা করেন, আপনি যে কোনো একজন এলাকায় যে জিজ্ঞাসা করেন, ভাই আপনারা কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চান নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান? দেখেন আপনি কি জবাব পান। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আপনারা দাবি তুলছেন না কেন? যদি দাবি না তুলেন, এরা তো আরাম পেয়ে গেছে, এরা আরো 3 মাস 4 মাস থাকবে মহানন্দে। কেন তুলছেন না? প্রিয় দর্শক, আপনাদেরকে ভাবতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা ভাবুন যে যদি তত্ত্বাবধায়ক সরকারটাই সবচেয়ে ভালো পদ্ধতি হয়ে থাকে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, তাহলে আপনারা কি চান না আসন্ন নির্বাচনের সবচেয়ে ভালো পদ্ধতিতে হোক? চান না আপনারা? যদি এটা চান তাহলে এটা কেন এখনই হবে না? কেন এর জন্য আমাকে 5 বছর অপেক্ষা করতে হবে? আমি তো মনে করি যে 5 বছর পর এটা নাও থাকতে পারে। যখন 2008-এ নির্বাচনটা হচ্ছিল, তখন যারা ভোট দিয়েছিলেন তারা কি কেউ চিন্তাও করেছিলেন যে 2014-তে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না? কেউ চিন্তা করেন নাই। কেউ থাকে নিতে পারে। আওয়ামী লীগ তো রাখেনি। আওয়ামী লীগের এত সংখ্যাগরিষ্ঠতা ছিল, তা রাখেনি, বাতিল করে দিয়েছে। আগামী যে বাতিল হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে?
আমি এখন পাচ্ছি আদালত বলছে এইটাই লজিক্যাল, সবাই বলছে এটাই লজিক্যাল, কিন্তু তারা কেউই আবার এখন চায় না, আরও 5 বছর পরে চায়। 5 বছর পরে আপনি থাকবেন না কে থাকবে তার কি গ্যারান্টি আছে? তখন যারা ক্ষমতায় আসবে তারা রাখবে কি রাখবে না কি গ্যারান্টি আছে? জনগণ এখন যেটা পেয়েছে 5 বছর পরে সেটা ভোগ করতে হবে, এটা কেমন কথা? যেমন আপনাকে একটা উপহার দেওয়া হলো, যেমন আপনাকে একটা জামা উপহার দেওয়া হলো অথবা একটা পাঞ্জাবি উপহার দেওয়া হলো, দিয়ে বললো দিলাম বটে কিন্তু 5 বছর পরে পড়বা। কেন ভাইয়া? 5 বছর পরে আমি নাও থাকতে পারি। আমি এখনই কেন সর্বোত্তমটা পড়বো না? আমি এখনই কেন সর্বোত্তম পদ্ধতিতে ভোট দেবো না? সংবিধানে নাই, সংবিধানে তো অনেক কিছুই নাই, আপনি তো করছেন, এটাও করেন, এটাও করেন। আমি মনে করি এই বিষয়টাকে এই লজিক্যালভাবে, এইভাবে লজিক দিয়ে যুক্তি দিয়ে ওই সংবিধানে দোহাই দিবেন না। দোহাই দিবেন না কেউ, যদি দোহাই দেন তাহলে আপনাদেরকে আমি দোহাই দেবো, তাহলে আপনি গণভোট করতে পারবেন না। গণভোট সংবিধানে নাই, করতে পারবেন না। করছেন কেন? ডক্টর ইউনূসকে খুশি করার জন্য নাকি বলেন? মাথার পেছন থেকে বঙ্গবন্ধুর ছবি নামাইছেন কেন? বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে অস্বীকার করছেন কেন? ওই মাহফুজ আলম আর নাহিদ ইসলামকে খুশি করার জন্য? বলেন, আপনারা সংবিধানটাকে বাতিল করেন না, স্থগিত করেন। যদি আপনারা সংবিধানটাকে স্থগিত করতেন আমার কোনো আপত্তি ছিল না, আমি কিন্তু এগুলো ধরতাম না। আমার বক্তব্যটা হলো যেটাকে আপনি স্বীকার করছেন সেটাকে আপনি মানছেন না কেন? আমি কিন্তু এই জায়গাটা ধরছি। আর যদি এইটাই যদি পদ্ধতি হয় যে ভালোর জন্য ওই বইটা ওই সংবিধানটা অনেক ফল্টি, অনেক ঝামেলা আছে, ওর সব আমরা মানবো না, যদি এটাই আপনি বলেন তাহলে দুটো অপশন ছিল। একটা অপশন হলো এই সংবিধানটা আপনারা স্থগিত করতেন, যেরকম নাকি প্রতিবার সামরিক শাসক এসে স্থগিত করে দেয়, সেটা করতেন, কোনো আপত্তি ছিল না আমার। কিন্তু ওটা স্থগিত করবেন না, রাখবেন কিন্তু মানবেন না, তা হয় না। আর যদি কিছু কিছু মানেন কিছু কিছু না মানেন, তাহলে এক্ষেত্রে এই তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কেন মানার অজুহাত দিচ্ছেন? আমি মনে করি এটা সুরাহা হওয়া দরকার। এবং আমি এটাও মনে করি আগামী নির্বাচন অতি অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া মানে ডক্টর ইউনূসের অধীনে না হওয়া। ডক্টর ইউনূসের এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, এই উপদেষ্টা পরিষদ খুব বেশি পক্ষপাতদুষ্ট উপদেষ্টা পরিষদ, এটাই মনে করি। যদি প্রমাণ চান আমি নানা রকম ঘটনা দিয়ে প্রমাণ করতে পারবো। প্রিয় দর্শক, আপনারাও দেখেন চারপাশে, বুঝতে পারবেন এই সংসদ এই সরকার কিভাবে পক্ষপাতদুষ্ট। একটা পক্ষপাতদুষ্ট অধীনে আপনারা নির্বাচন করবেন সরকারের অধীনে, পরে দেখবেন এই পলিটিক্যাল পার্টি যারা হেরে যাবে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলবে, দেখেন তুলবে। তো সেইটাকে আমরা চাই। আগের থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, যারা 3 মাসে ম্যান্ডেট নিয়ে এসে নির্বাচন করে দেবে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আপনারা ভাবুন, চিন্তা করুন, কথা বলুন, আলোচনা করুন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।